চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টুর্নামেন্টের শুরু থেকে একদম গ্র্যান্ড ফিনালে পর্যন্ত মাঠ তৈরিই ছিল। কার জন্য? অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য। একদম টুর্নামেন্টের শুরুতে আমাদের এই এনিগমা টিভির স্পোর্টসে আমাদের প্রেডিকশন ছিল, ইনফ্যাক্ট আমার পার্সোনাল প্রেডিকশন ছিল যে এই টুর্নামেন্টে কোনো ধরনের সন্দেহ ছাড়াই চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া, তার মানে রোহিত শর্মার দল। হ্যাঁ, ফাইনালটা ঠিক তেমনই হয়েছে যেমন আমরা শুরুতে চিন্তা করেছিলাম। ফাইনাল ম্যাচে একটা প্রতিপক্ষ লাগে বলেই নিউজিল্যান্ড, তবে ক্রিকেট তো একটু ডিফারেন্ট, তার চরিত্র একটু আলাদা, যে কারণে টস একটু ভিন্ন হলো। রোহিত শর্মা ব্রায়ান লারার রেকর্ডকে ছাড়িয়ে সবচেয়ে বেশি টসে হারা, ওয়ানডেতে সবচেয়ে বেশি টসে হারা ক্যাপ্টেন হলেন টানা আর কি। তারপরে একটা দারুণ স্টার্ট পেল নিউজিল্যান্ড, কিন্তু যখনই রোহিত শর্মা দুই প্রান্ত থেকে তার স্পিনারদেরকে লেলিয়ে দিলেন, 57 রানে প্রথম উইকেটের পর থেকে দলটা 251 রান পর্যন্ত করতে পারলো। হাতে 3 উইকেট থেকেও গেল, তারপরও রানটা হলো না। আবার ইন্ডিয়া শুরুটা করলো একদম উড়াধুরা রোহিত শর্মার ব্যাটে, আবার 22 রানের ব্যবধানে তারাও 3 উইকেট হারিয়ে ফেললো। তখনও কি একবারও মনে হয়েছে নিউজিল্যান্ডের দিকে ম্যাচটা ঘুরছে? একটা বারও মনে হয় নাই। এক পেশিয়া ফাইনাল দেখেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির স্পোর্টসে। মাহাদি আপনাদের সাথে আছি, আর আমার সাথে প্রতিদিনের মতনই দুইজন মানুষ নাই আজকে। তামিম ভাই, আপনি কই? আজকে তামিম ভাই নাই, তবে আওয়ার ভেরি ওন MM কায়সার, ক্রিকেট জার্নালিস্ট এবং ক্রিকেট অ্যানালিস্ট, তিনি আছেন। কায়সার ভাই, ওয়েলকাম। ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে বিশ্লেষণ এবং ব্যাখ্যা দেওয়ার জন্য। কায়সার ভাই, ডেফিনেটলি যেই ফাইনাল আমরা প্রত্যাশা করেছিলাম তেমন এক্সাইটিং কিছু হয় নাই। তা তো অবশ্যই তেমন এক্সাইটিং কোনো কিছু হয়নি যেভাবে আপনি বলছেন, তবে কিছু আমি দেখবেন যে আপনি ম্যাচের কিছু পর্যায়ে আমি একটু টুইস্ট এবং টার্ন দেখতে পেয়েছিলাম। ওইটা শুনবো। টুইস্ট এবং টার্নের মাঝখানে একটা ছোট্ট টুইস্ট দিই। আজকে তামিম ভাইকে গায়েব করে দিয়েছি, জাদু দিয়ে গায়েব করে দিয়েছি। আমার সাথে আজকে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার, এই সদ্য সাবেক নির্বাচক হান্নান সরকার। হান্নান ভাই, ওয়েলকাম। ধন্যবাদ মাদি। কেমন গেল? কেমন যাচ্ছে আসলে, চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরেও আমাদের ডোমেস্টিক ক্রিকেট চলছে, ঢাকা প্রিমিয়ার লিগ, আমি আবাহনীর হেড কোচ, লিগ চলছে, সো ব্যস্ততা রয়েছে। এর মাঝে মাঝে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দেখা হয়েছে আসলে, যেটা প্রত্যাশিত। আপনি যেটা বললেন শুরুতে যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, সবার কাছেই প্রত্যাশিত রেজাল্টটা এরকমই ছিল এবং সেটাই ঘটেছে। খুব বেশি সারপ্রাইজিং কিছু ঘটেনি। নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এরাই সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, সেখান থেকে নিউজিল্যান্ড ফাইনাল খেললো, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেলো। সব কিছু মনে হচ্ছে গোছানো হয়েছিল, একদম স্ক্রিপ্টেড, এবং একই ভেন্যুতে খেলে যে সুবিধাটা নেওয়া, সেটাও ইন্ডিয়া নিয়ে টুর্নামেন্টটা শেষ করলো চমৎকারভাবে। আমি একটু যোগ করি, সেটি হলো যে টার্ন অ্যান্ড টুইস্ট কিন্তু তার এই কোচিং ক্যারিয়ারেও রয়েছে। এবার তিনি আবাহনীর হেড কোচ হিসেবে শুরু করেছেন এবং প্রথম ম্যাচটাই হেরেছিলেন, এবং সর্বশেষ যে ম্যাচটা জিতেছেন যেদিন জিতেছেন সেদিনই কিন্তু ইন্ডিয়াও ফাইনালটা জিতেছে এবং বেশ নাটকীয় কায়দায় ভালো মতোই জিতেছেন। সো আমি আশা করছি যে আবাহনী বেশ কয়েকবার চ্যাম্পিয়ন ছিল টানা সাম্প্রতিক সময়, এবং হেড কোচ হিসাবে হান্নান সরকার এবার দায়িত্বটা নিয়েছেন। নিশ্চিতভাবে তার কাছ থেকেও টিম ম্যানেজমেন্ট, কোচ, এই আপনার প্লেয়ার যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, তারাও এই ধরনের একটা ফলাফল আশা করে। আমি আশা করব যে হান্নান সরকার অন্যান্য ক্ষেত্রে যেমনভাবে সফল হয়েছেন, হেড কোচ হিসাবেও তেমনভাবেই যেন সফল হন। হান্নান ভাইয়ের জন্য শুভকামনা সবসময় থাকে আমাদের খুবই কাছের। টার্ন অ্যান্ড টুইস্ট, ম্যাচের টার্ন অ্যান্ড টুইস্টটা আপনি দেখবেন যে আমি মনে করি যে 251 রান যখন হয়েছে, সেখান থেকেও কিন্তু আপনার এই উইকেটের জন্য খুব একটা, যে কেউ যদি বলেন যে খুব একটা কম স্কোর, সেটা আমি মানতে রাজি নই। কারণ আপনি দেখবেন যে দুবাইয়ের এই উইকেটে এই কন্ডিশনে আপনার 246 আপনার গড় স্কোর হিসাবে হয়ে থাকে, পার স্কোর 246, সেখান থেকে 251 রান তারা করেছে। আর একটু পিছনে ফিরে যাই, আপনি দেখবেন যে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে, যে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে গতকালকে, সেখানে সর্বোচ্চ রান হয়েছে 262 আগে ব্যাটিং করে। সো এই উইকেটে এর চেয়ে বেশি রান হয় না, বা এটার মধ্যে রান করা হয়, এটাই স্বাভাবিক একটা বিষয় ছিল। সো আমার কাছে মনে হয়েছে যে এই 251 রান চেস করতে গিয়ে ইন্ডিয়া যেটা করেছে, আমি ব্যাখ্যায় আসছি, ইন্ডিয়া যেটা করেছে সেটা আমি কিছুটা টার্ন অ্যান্ড টুইস্ট বলবো, এই কারণে যে ইন্ডিয়া চায়নি যে এখানে একটু বকডাউন হয়ে খেলতে। আপনি দেখবেন যে রোহিত শর্মা এখান থেকে খুবই অ্যাটাকিং মোডে তিনি ক্রিকেটটা খেলেছেন, এবং শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন 86 বলে 73 রান করেছেন, বাট খুবই ফ্লুয়েন্ট খেলেছেন। এক প্রান্ত থেকে যদি আপনি এই ধরনের উইকেটে একটু বকডাউন হয়ে যান, এবং স্পিন ওরিয়েন্টেড উইকেটে আপনি যদি একটু বকডাউন হয়ে খেলেন এবং মনে করেন যে আপনি ধীরে ধীরে খেলতেছি, অতি সতর্কতা, সেই জায়গায় যদি আপনি পড়ে যান, তাহলে দেখবেন যে রানের চাকা সচল হচ্ছে না। যে প্রবলেমে পড়েছিল নিউজিল্যান্ড, কোন জায়গায়? মিডল ওভারে 1 থেকে 10 ওভার পর্যন্ত তারা বিউটিফুল ব্যাটিং করেছে, যেটা আপনি বললেন যে 57 রানে তাদের 1 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু এখন 7.5 বল, রাইট। আপনি 10 ওভারে আপনার 79 ফর 1 ছিল যে দলের, সেই দল আপনি 11 থেকে 40 ওভার, এই যে 30 ওভার, এই 30 ওভারের মধ্যে মাত্র 104 রান করেছেন। আপনি 30 ওভারে 104 রান করলে আপনি হিসেবটা আসে 3.4। তো টেস্ট খেলছেন না ওয়ানডে খেলছেন আপনি?
এখানেই নিউজিল্যান্ড পিছিয়ে গিয়েছে। এই পিছিয়ে যাওয়াটা তারা ধাক্কা সামলে নেওয়ার চেষ্টাটুকু করেছে কোথায়? শেষের 10 ওভারে। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষের 10 ওভারে তারা আপনার ভালো রান তারা তৈরি করেছে। তো প্রথমটা ভালো, মিডিলটা আপনি ম্রিয়মান এবং শেষে একটু আবার একটু ভালো করেছে, ব্রেসওয়েলের কারণেই ভালোটা হয়েছে। রাইট, আপনি এই ধাপটাকে যোগ করলেই আপনি 251 রান হয়। আর ভারতের টার্ন অ্যান্ড টুইস্টার এখানে ফিরি, শুরুটা তারা এক্সেলেন্ট করেছিল, কোনো সন্দেহ নেই। 100 রানের পার্টনারশিপ হয়ে গিয়েছে। 251 রান চেস করতে গিয়ে আপনার যখন 100 রান পার্টনারশিপ হয়ে যাবে, ম্যাচের অর্ধেক তো বস আপনি সেখানেই জিতে গিয়েছেন। বাট সেখানেও টার্ন অ্যান্ড টুইস্ট হয়েছে, কারণ খুব দ্রুত তারা কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিল। নিউজিল্যান্ড চেপে ধরেছিল। নিউজিল্যান্ড আবার সেখান থেকে আপনি যেভাবে ব্যাখ্যায় বললেন, আমি একেবারে ওটার সাথে একমত না। নিউজিল্যান্ড বেশ কয়েকবার ভারতকে চেপে ধরেছিল, কিন্তু নিউজিল্যান্ড ক্ষতিটা নিজেই করেছে নিজেদের। কোথায়? ক্যাচ মিস করে। এই ধরনের আপনি উইকেটে বা ফাইনালে যখন আপনি কোনো তারকা ব্যাটারের যারা একটা লাইফ পেলে আপনি তাদের জন্য বড় ইনিংস খেলাটা যথেষ্ট, সেখানে তাদেরকে যখন আপনি লাইফ দিবেন বা সহজ ক্যাচ মিস করবেন, সেই ম্যাচ আপনি জিততে পিছিয়ে পড়বেন সেখান থেকে। তো নিউজিল্যান্ড সুযোগটা ছিল তাদের সামনে, সুযোগটা তারা গ্র্যাব করতে পারেনি। এক্স্যাক্টলি। কায়সার ভাই, আমি একটু হানান ভাইয়ের কাছে যাই, একটা বিষয় আমার একটু জানতে ইচ্ছা করছে। হানান ভাই, ইন্ডিয়া মানে নকআউট স্টেজের আগে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের সাথে তাদের প্রথম খেলায় তারা 4 জন স্পিনার ইন্ট্রোডিউস করালো। তার আগে কিন্তু 4 জন স্পিনার নিয়ে তার খেলা নেই। অস্ট্রেলিয়ার সাথে 4 জন স্পিনার খেলালো, তারপরে আবার ফাইনালে সে একই নিউজিল্যান্ডের বিপক্ষে 4 জন স্পিনার। এই 4 স্পিনার গতকালকে মানে ফাইনাল ম্যাচে তারা 38 ওভার বোলিং করেছেন 4 জন মিলে। তারা 144 রান দিয়ে যে 7 উইকেট পড়েছে, একটা রান আউট, একটা স্বামী পেয়েছে, 5টাই তারা পেয়েছে। এই যে 4 স্পিনার খেলানোর লাক্সারিটা ইন্ডিয়া করলো মানে হোল থ্রু দ্য টুর্নামেন্ট, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো মানে টুর্নামেন্ট শুরুর আগে থেকে প্রেডিক্টেড ছিল। আপনি স্কোয়াডটা দেখলেই দেখবেন, 5 জন স্পিনার নিয়ে আপনি স্কোয়াডটা যখন এভাবে সাজানো হয়েছে তখনই ধরে নেওয়া হয়েছে দুবাইয়ের উইকেটে তারা এই ধরনের স্ট্র্যাটেজিতে যাবে এবং সময়ের সঙ্গে সঙ্গে উইকেটটা একটু যখন ইউজ হবে এই ধরনের স্পিনারদের ইউজটা বেড়ে যাবে। তো স্বাভাবিকভাবে এটা প্রি প্ল্যান, মানে হয় না যে হুট করে একটা সিদ্ধান্ত নিলাম, কিছু অপশন নিয়ে গেলাম, কাজে লাগালাম, ব্যাপারটা এরকম না। টুর্নামেন্ট শুরুর আগে থেকে ইন্ডিয়া এই প্ল্যানটা করেছে। তারা জানে যে এত তারিখে এদের সঙ্গে ম্যাচ খেলবে, কোন উইকেটে খেলবে সেটাও আমরা জানি। আইসিসির সঙ্গে একটা আলোচনা তারা করার অপশন তাদের হয়েছে, সেটা রয়েছে, এবং স্পিন উইকেট হবে যে সেটা আমরা ধরেই নিয়েছি। সো তারা 4টা স্পিনার খেলানোর প্ল্যানটা আগে থেকেই করেছে এবং এক্সিকিউশনটা ভালো হয়েছে। স্পিনার খেলালেই তো হয় না, আসলে কোয়ালিটি স্পিনার হতে হয়। তাদের নিশ্চিতভাবেই কোয়ালিটি স্পিনার রয়েছে এবং ভেরিয়েশন রয়েছে। মানে আমরা জানি যে অফ স্পিন যে করে সেও বাহাতে, দ্যাট মিনস আমি বলছি চায়নাম্যান কথা, কুলদীপের কথা বলছি। মানে আমরা নর্মালি কিন্তু একজন ডানাতে অফ স্পিনার খেলাই, তারা অফ স্পিনার কোনো খেলায় না, তারা যে অফ স্পিনারটা খেলায় সেটা চায়নাম্যান, দ্যাট মিনস রিস্ট স্পিন। সো রিস্ট স্পিন যেটা হয়, স্পিনটা বেশি থাকবে, টার্নটা বেশি থাকবে তার হাতে। চক্রবর্তী একদম ডিফারেন্ট। মানে আমি বলতে চাচ্ছি অপশনগুলো, তাদের রিস্ট স্পিন অপশনটা কি হয়, সে শুধু লেগ স্পিন করে না, সে টপ স্পিন করে, সে গুগলি করে, অফ স্পিনার বা ফিঙ্গার স্পিনার যারা হয় তারা নর্মালি ট্রেডিশনাল অফ স্পিন করে অথবা কিছু আর্ম বল বা স্ট্রেটার বল করে। এখন তো দুসরা করতে পারে না, সো ভেরিয়েশন একটা কমে গিয়েছে। সো তাদের যে অপশনগুলো চায়নাম্যান এবং লেগ স্পিনার দুটো থাকার সঙ্গে জাদেজা রয়েছে, যার উপর আকসার রয়েছে। সো আমার মনে হয় যে কোয়ালিটি স্পিনার এবং ভেরিয়েশন রয়েছে, এই জিনিসটাই তাদেরকে ব্যাক অফ মাইন্ডে সবসময় সাপোর্ট দিচ্ছে এবং এই টুর্নামেন্টটা সাকসেস পাওয়ার পেছনে এই প্ল্যানিংগুলো কাজে লেগেছে। এখানে কিন্তু স্কিট উইকেট না, একটু থেমে ধীরগতির উইকেট, এই ধরনের উইকেটে কিন্তু তারা কিছুটা স্ট্রাগল করে, সে অ্যাডভান্টেজটা ইন্ডিয়া নিয়েছে। শুরুতে যেটা হয়েছে পাওয়ার প্লেতে বা আমরা যদি দেখি পেস বোলার যখন ইউজ হয়েছে তারা ম্যাক্সিমাম ইউজ করার চেষ্টা করেছে, কারণ জানে যে সময়ের সঙ্গে সঙ্গে যখন স্পিন আসবে সেটা কঠিন হবে। সেটা তারা সাকসেসফুলি করেছে। যখন স্পিন এসেছে, কাসারভাই যেটা বলো মিডিল ওভারে 11 থেকে 40 ওভার, ওই 30 ওভারে মাত্র 4-এরও নিচে ইকোনমিতে তারা রান করেছে, ওইখানেই ব্যাকফুটে চলে গেছে। বাট এটা হয়তো নিউজিল্যান্ডের একটা প্ল্যান ছিল যে স্পিনারগুলোকে আমরা যদি এখানে শেষ করে দিতে পারি, ডেতে যে আমরা আবার পেস বোলার পাবো তখন রান করবো। বাট ওটা বেশি কম হয়ে গেছে। নর্মালি যদি আমরা চিন্তা করি, যখন 350 খেলা হয় এই মিডিল ওভারে 200+ রান হতে হয়, এখানে যখন রানটা হবে 280-70-80 খেলা হবে, সেখানে হয়তো তাদের স্ট্র্যাটেজিতে যেটা ছিল হয়তো 120-30 করবে, সেখানে তারা ওই যে 20 রানের আলোচনা করছিলাম, ওই 20টা রান কম হয়েছে, যেটা পরে যে আর কভার করতে পারেনি। বাট দিন শেষে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া ওয়েল একটা প্ল্যান করে এসেছিল এই টুর্নামেন্টটা সাকসেস পাওয়ার জন্য বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যে ধরনের প্ল্যান, সেই স্পিন নিয়েই তারা শুরু করেছিল টুর্নামেন্টটা। রাইট, একেবারে পারফেক্টলি উনি যেভাবে বলেছেন যে ইন্ডিয়া জানতো যে তাদের শক্তিটা কোন জায়গায় এবং আপনার প্রতিপক্ষের দুর্বলতাটা কোন জায়গায়। আপনি দেখবেন যে ইন্ডিয়া যে বরুণ চক্রবর্তীকে পঞ্চম স্পিনার হিসেবে নিয়েছে, মাদি আপনি দেখবেন যে কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে আমরা সবসময় একটা জিনিস চিন্তা। আমি একটু কাছে ছোট্ট একটা কথা মাঝখানে ইন্টারাপ্ট করি আর কি, লোভ সামলাতে পারছি না। রোহিত শর্মা মানেন না যে তার দলে স্পিনার আসলে 5 জন। তিনি বলেন যে আকসার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা তো স্পিনার না, তারা বেসিক্যালি ব্যাটিং অলরাউন্ডার, তার স্পিনার আসলে 3 জন। এবার বলেন। রাইট, এবং শুধুমাত্র এই দুজন না, আপনি দেখবেন যে তাদের যে ওয়ানডে স্কোয়াডসে রয়েছে সেখানে 3 জন আপনার অলরাউন্ডার। আপনি যে দুজনের নাম বললেন তার সাথে আমি
আসল অলরাউন্ডারের নাম যোগ করি হার্দিক পান্ডিয়া। সো এটা যখন আপনি এই একজন অধিনায়কের কাছে এই লাক্সারিটা থাকে তখন তিনি দল গঠন করা থেকে শুরু করে প্ল্যান করা থেকে শুরু করে সব কিছু নিজের মতো করে করতে পারেন। আমি বরুণ চক্রবর্তীর কথায় ফিরে যাচ্ছি। আপনি দেখবেন যে যখনই আপনি কোনো একটা টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজের জন্য 15 জনের একটা স্কোয়াড তৈরি করবেন, সেখানে হান্নান সরকার রয়েছেন, যিনি নির্বাচন ছিলেন কিছুদিন আগে, তাদের সামনে একটা অবভিয়াস একটা চয়েস থাকতো যে থার্ড আপনার ওপেনার কে হবেন। ভারতের কিন্তু এই দলের থার্ড ওপেনার বলে কেউ কিন্তু ছিল না। একজনকে রাখা হয়েছিল শুরুর দিকে যখন তারা প্ল্যানটুকু করছিল, সিলেকশন তখনও ছিল না, আপনার যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ফর্মে ছিলেন, এক্সেলেন্ট ফর্মে, তিনি ব্যাটিং বোলিংয়ে সব কিছুতে, আপনার টি20তে দুর্দান্ত খেলছেন, টেস্টেও ওয়ানডেতে সব ফর্মেটে তার এক্সেলেন্ট পারফরমেন্স ছিল, তাকে রাখাটা অবভিয়াস একটা চয়েস ছিল। কিন্তু তাকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। এর কারণটা কি? কারণ বলা হয়েছে যে থার্ড ওপেনার হিসেবে আমরা যে কোনো একজনকে কিন্তু খেলিয়ে দিতে পারবো, কিন্তু আমাদেরকে যখন একজন জেনুইন স্পিনার ওখানে প্রয়োজন হবে সেটা আমরা কোথায় পাবো? এবং এই কারণে আপনি দেখবেন যে বরুণ চক্রবর্তী মাত্র 3টি ম্যাচ খেলেছেন, সব ম্যাচ তিনি কিন্তু খেলেননি। সো এই যে আপনার কাছে ইম্পর্টেন্ট 3টা ম্যাচই খেলেছেন, ইম্পর্টেন্ট 3টা ম্যাচ খেলেছেন, একটার মধ্যে 5টি উইকেট পেয়েছেন এবং বাকি যে দুটি ম্যাচ খেলেছেন সেখানে উইকেট পেয়েছেন, সেই সঙ্গে আপনি ইম্প্যাক্টটা রাখতে পেরেছেন। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি শুধুমাত্র দল গঠন করলেই হবে না, প্ল্যান করলেই হবে না, আপনাকে সেটা এক্সিকিউট করতে হবে এবং যাকে দায়িত্বটা দিচ্ছেন সেই দায়িত্বটা সঠিকভাবে যেন পালন করে। আর ফাইনালের কথা যদি আপনি বলেন, আমি মনে করি যে এই উইকেটে ভারত আগেও খেলেছিল, সো তারা জানতো যে এই উইকেট কেমন আচরণ করবে, এই কারণে তারা 4 জন স্পিনার নিয়ে খেলছে, তাতে কোনো সন্দেহ নেই, আগে থেকে আমরা জানতাম। কিন্তু এই 4 জন স্পিনার যে আপনি 38 ওভার বল করবেন, এটা একটা আমার কাছে মনে হয় যে এটা একটা সারপ্রাইজিং একটা প্যাকেজ হয়েছে নিউজিল্যান্ডের কাছে। এই যে আপনি 11 থেকে 40 ওভার পর্যন্ত তারা বোলিং করেছে এবং তারা যে স্পিনারদেরকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টাটুকু করেছে, সেখানে তারা একটা ভুল করেছে নিউজিল্যান্ড, আমি বলবো সেটা হলো যে তারা সাবধান ছিল, কিন্তু অতি সাবধান ব্যাটিং করেছে। সো আপনি সাবধান থাকা ভালো, অতি সাবধান থাকা ভালো না। ঠিক যেরকমভাবে আপনার স্মার্ট থাকা ভালো, ওভার স্মার্ট থাকা ভালো না। আমাকে বললেন না তো আবার আমাকে বলছেন নাকি? সত্যি করে বলেন। আপনি অলওয়েজ উইনার। থ্যাংক ইউ। ম্যাট হেনরি না থাকাটা মানে নিউজিল্যান্ডের নাই, টুর্নামেন্টে তিনি ছিলেন টপ উইকেট টেকার, ম্যাট হেনরি নাই, সেই জায়গায় আসলে স্মিথকে খেলানো হয়েছে এবং 2 ওভারে বল করে তিনি 22 রানের মতো কনসিড করেছেন। এই জায়গাটা নিউজিল্যান্ডের একটা ব্যাকলিঙ্ক হিসেবে বা উইক লিঙ্ক হিসেবে কাজ করেছে কিনা আমি আসলে ওইভাবে চিন্তাই করিনি, কারণ আসলে নিউজিল্যান্ড কিন্তু এই ধরনের টুর্নামেন্টে এই ধরনের রেজাল্টই করে, সেমিফাইনাল জিতে তারপরে ফাইনালে যে হেরে যায়। সো আমি এই কন্ডিশনটা আসলে নিউজিল্যান্ডে হেনরি থাকলেও খুব যে মেসেজ কিছু করে ফেলতে আমার মনে হয় না, কারণ আসলে কন্ডিশনটাই এমন ছিল যে ইন্ডিয়ার জন্য যেই ধরনের কন্ডিশন দরকার, আপনি দেখবেন একটা টাফ টাইম কিন্তু এসেছিল লাস্টের দিকে, যখন 4 উইকেট পড়ে গেল, 68 বলে 68 রান দরকার, তখন কিন্তু কেএল আবার ওইখান থেকে ম্যাচটাকে এক সেট ধরে রেখেছে, মানে হার্দিক এসে মেরে দিয়েছে, জাদেজা এসে ফিনিশিংটা দিল, বাট কেএল কিন্তু এক সেট থেকে তার রোলটা প্লে করেছে, মাঝখানে আবার শ্রেয়াস আয়ারকে রেখেছে। সো তারা কিন্তু টিমটা সাজিয়েছে এমনভাবে, এখানে আপনি হেনরি থাকলে যে খুব ম্যাসিভ কিছু চেঞ্জ করে ফেলতে তা না, ব্যাটিং লাইন আপটা যেমন, এবং তারা জানে যে এই পজিশনে একে দিয়ে এই ফিনিশিংটা করতে পারবে। অক্ষর প্যাটেলকে নাম্বার 5-এ ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়ার পরে ব্যাটিং অর্ডার আরো লম্বা হয়ে গেছে, রাইট। কেএল রাহুল তারপরে আসে, তারপরে হার্দিক, তারপরে রবীন্দ্র জাদেজা। এবং এখানে একটা জিনিস তারা মেনটেন করেছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের একটা ব্যাপারও কিন্তু রয়েছে, মানে স্বাভাবিকভাবে যে কোনো দল যখন এই ধরনের কন্ডিশনে স্পিন ইউজ করে, 2 ধরনের স্পিন ইউজ করার চিন্তা করে, একজন অফ স্পিনার, একজন লেফট আর্ম স্পিনার, অথবা লেগ স্পিনার থাকলে সেটা, সেক্ষেত্রে যদি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা উইকেটে থাকে, বলারের জন্য কিন্তু লাইন লেন্থের একটু হলেও চ্যালেঞ্জ থাকে। তো সেই জায়গায় আকসারকে মাঝখানে প্রমোট করে এখানে নিয়ে আসে, কারণ নর্মালি আকসার যদি একটু পরে হতো হয়তো জাদেজা আকসার পাশাপাশি হয়ে যেত, সেখান থেকে আকসারকে উপরে রেখে জাদেজাকে ফিনিশিংয়ের জন্য রেখে দিয়েছে, এবং হার্দিক তো কেএল সেখানে রয়েছে। সো এই যে প্ল্যানটা, এটা কিন্তু হুট করে করেনি, তারা কিন্তু টিমটা যখন সাজিয়েছে তারা আকসারকে 5-এ ধরেই প্ল্যান সাজিয়েছে, এবং এমন না যে একটা ম্যাচ বা 2টা ম্যাচে কিন্তু তাকে সেখানে খেলেছে, প্রতিটা ম্যাচে ঘরের মাঠেই আসলে আকসারকে নাম্বার 5-এ দিয়েছিল। তখন রোহিত শর্মার একটা ব্যাখ্যা ছিল যে ইংল্যান্ডের 2 জন, একজন লেফট আর্ম স্পিনার, একজন অফ ব্রেক স্পিনার ছিল, ওই জায়গাটায় এই ট্রায়োকে আসলে একটু ডিসিভ করার জন্যই তাকে ব্যাটিং অর্ডারের প্রমোশন, প্রথম ম্যাচে মেবি 54 রান করেছিল, তারপর থেকে নাম্বার 5-এ আসলে তাকে ট্রাই, এবং সে যে ক্যাপাবল সেটা ডোমেস্টিক ক্রিকেটে সে পারফর্ম করেই কিন্তু দেখিয়েছে। সো আমার মনে হয় যে মানে ওই 5 নম্বরে খেলানো, তাদের ব্যাটিং লাইন আপটা লম্বা করা, পাশাপাশি ওই যে বলারকে একটু টাফ টাইম দেওয়া, যে ভেরিয়েশনগুলোকে অ্যাডজাস্ট করা, সেই জায়গা থেকে আকসারকে 5-এ খেলানো, এবং আকসার কিন্তু সেটা ডেলিভার করছে। কায়সার ভাই, কেন উইলিয়ামসন সম্ভবত 2027-এর বিশ্বকাপটা খেলতে পারবেন কিনা আমি ঠিক জানি না, 2027 বা এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি 2029-এ, তখন তার বয়স হয়ে যাবে 39 বছর। তো কেন উইলিয়ামসন ফাইনালে আসলে বড় প্লেয়ার, 2019 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রান, ম্যান অফ দ্য সিরিজ 548 বা 50 রানের মতো করেছেন,
কিন্তু ওইবারও ফাইনালে 30 রানের বেশি করতে পারে না, এই ফাইনালেও তিনি ফ্লপ। মানে কেন কেনের মতন এরকম বড় প্লেয়ার ফাইনালের মতো বড় মঞ্চে পারফর্ম করতে পারেন না? না, আমি কোনো একটা ব্যর্থতার জন্য কোনো এক ইন্ডিভিজুয়ালকে দায়ী, 3টা সিরিজ মানে 3টা আইসিসি ফাইনালে একই রকম কাহিনী আসলে। ঠিক আছে, এই কারণে আমি ব্যাখ্যা যাচ্ছি যে আমি কোনো একজনকে আমি পার্সোনালি দায়ী করব না। আপনি যদি কেন উইলিয়ামসকে বলেন যে ফাইনালে তিনি পারফর্ম করতে পারেননি, কিন্তু তার আগে যে 3টি ম্যাচ হয়েছে এই টুর্নামেন্টে, সেখানে তার পারফরমেন্স দেখুন। সেখানে তিনি যদি পারফরমেন্স না করতেন তাহলে নিউজিল্যান্ড তো আজকে ফাইনালও খেলতো না। সো শুধুমাত্র একজনকে আপনি ব্যর্থতার জন্য পুরো দলটাকে দায়ী করতে পারেন না, বা ঠিক এরকমভাবে ব্যর্থতার জন্য সামগ্রিকভাবে পুরো দলটাই ব্যর্থ হয়েছে, এটা আপনাকে মেনে নিতে হবে। ব্যর্থতাটা কোথায়, যেটা আমি বললাম যে এই উইকেটে আপনার অবশ্যই আপনি খুব একটা ফ্রি হ্যান্ড ব্যাটিং করতে পারবেন না। এটা একটা ট্রিকি উইকেট, একটা স্পিন ওরিয়েন্টেড উইকেট, এখানে জানা ছিল এবং নিউজিল্যান্ড সেটাই করেছে। কিন্তু নিউজিল্যান্ড অতি সাবধানী কায়দায় তারা ব্যাটিংটা শুরু করেছে। আপনি দেখবেন যে 300 বলের মধ্যে খুব সম্ভবত 150-র মতো বল। আপনি কি ডেরিল মিচেলের সেই ইনিংসটা 101 বলে 63 ওর 64 যেটা করেছেন, এটা কি আপনার কাছে মনে হয় যে এই ইনিংসটাও নিউজিল্যান্ডকে পিছিয়ে দিয়েছে? প্রয়োজন ছিল, কিন্তু সুযোগ তো ধীরে খেলা কি না না ছিল? আপনি ওই সময়টা তার প্রয়োজন ছিল এটা, কিন্তু তার দায়িত্বটা আরেকটু ছিল, সেটা হলো যে আপনি শেষের যে 6 ওভার বা 5 ওভার পর্যন্ত থাকবে সেখানে এই এই জিনিসটা কাভার করে দেওয়াটা, এবং সেটা করার সুযোগটা তার সামনে ছিল। যখনই তিনি খেলতে শুরু করেছিলেন সেই ওভারে মোহাম্মদ সামিকে তিনি 2টো ছক্কা বাউন্ডারি হাঁকিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আর জাস্ট অফ সাইডে খেলতে গিয়ে একটা ক্যাচ তুলে দিয়েছেন। সো আপনি যে কোনো আনফিনিশড কাজ আপনি যখন ফিনিশ করতে পারবেন না, তখন আগে আপনি কি করেছেন সেটা কাউন্টেবল হবে না। সো আমার কাছে মনে হচ্ছে যে 101 রানে 63 রান পর্যন্ত তিনি যখন করেছিলেন সেটা সময়ের প্রয়োজনটা ছিল, কিন্তু তারপরে সময়টা প্রয়োজনটা ছিল যে শেষের দিকে সেটা কাভার করে দেওয়া, সেটা তিনি করতে পারেননি। মাইকেল ব্রেসওয়েলের উপর পুরো দায়িত্বটা পড়ে যাচ্ছে। তো তিনি যখন 36 বলে হাফ সেঞ্চুরি করতে পারবেন, তো শেষের এই অংশটুকুতে এসে এত লম্বা সময় ব্যাটিং করে এই উইকেটের সাথে সাজস্য হয়ে যাওয়া, এই উইকেটের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া একজন ব্যাটার কেন পারবেন না? সো এখানে ডিরেল ম্যাচেলের এই কারণে আমি মনে করি যে আপনার শেষের দিকে তারা একটু এক্সপ্লোর করে খেলা উচিত ছিল, বা আরেকটু বিস্ফোরক ব্যাটিংটা করা উচিত ছিল, যেটা তিনি করতে পারেননি। আরেকটা বিষয় যোগ করি, সেটি হলো যে আপনি মিডল ওভারে উইকেট হাতে রাখার জন্য একটু সাবধানভাবে খেলবেন, কিন্তু অতি সাবধানভাবে খেলে ফেলেছেন। 300 বলের মধ্যে আপনি যখন 150-র বেশি বল ডট দিয়ে ফেলবেন, তখন সেখানে আপনার মনেই হবে যে আপনি আসলে বেশি ম্রিয়মান ব্যাটিংটাকে করছেন। এই গল্পটা কিন্তু কাহিসাবের শুধুমাত্র দুবাইয়ের গল্প, পাকিস্তানে কিন্তু গল্পটা টোটালি আলাদা ছিল। সেখানে রান ফিস্ট হয়েছে, 350 রান হয়েছে, না সেখানে তারা রান করেছে। এই কারণে আপনি দেখুন তারা সেমিফাইনালে সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা 2টো সেঞ্চুরি করেছে, দুর্দান্ত ভঙ্গিতে ব্যাটিং করেছে তারা। এক্স্যাক্টলি। হান্নান ভাই, আমি একটু ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচের আলোচনার বাইরে এসে এই মুহূর্তে একজন কোচ, একটা বাংলাদেশের অন্যতম সফল দলের প্রধান কোচ এবং সাবেক নির্বাচক, সদ্য সাবেক, আপনার কাছে জানতে চাই যে আমাদের আসলে কি কি বদল, আপনার কাছে অনেকবার জানতে চেয়েছি, আরেকবার জানতে চাই, এত বোরিং লাগে এই প্রশ্নটা করতে আমার। মানে কি বাংলাদেশ টিমে? হ্যাঁ, না বদল তো প্রতিবার তো একই কথা বলা হয়, মানে লাইক প্রতি ওয়ার্ল্ড কাপ বা আইসিসি ইভেন্টের পরে বলা হয় পরের ইভেন্টের কথা, পরের ইভেন্ট, এটা প্রতিবারই বলা হয়। এই বছর মনে বলাটা একটু ডিফারেন্ট ভাবে বলা হবে। কেন বলছি কথাটা, এর আগের আইসিসি ইভেন্টের পরের আইসিসি ইভেন্ট যেগুলো আমরা খেলেছি, মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত এই ইভেন্টগুলোতে আমাদের ওই যে আমাদের সিনিয়র প্লেয়ার কয়েকজন তারা কিন্তু কন্টিনিউ করেছিলেন, বাট এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু তারা কন্টিনিউ করছেন না। সো এইবারের যে বদলের বিষয়টা বা যে নেক্সট স্বপ্ন দেখা যাবে, একজন করছেন না অফিশিয়ালি, একজন করছেন না, মানে একজন করছেন না, মানে কি মুশফিক করছেন না, মুশফিক করছেন না, না সাকিব তো করছেন না, সাকিব আল হাসান তো ছিলেনই না, আপাতত করছেন না, তামিম রিটায়ার করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, একমাত্র রিয়াদের বিষয়টা একটা ডাউট রয়েছে, বাট সেও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার পরে 2027 ওয়ার্ল্ড কাপের চিন্তা করছে না, এটা আমি জানি। সো একটা সময়ের ব্যাপার যে হয়তো যে কোনো সময় রিটায়ারমেন্ট আসবে। আমি কথাটা এই জন্য বললাম, এইবারের যে বদলটা বা চিন্তাটা, এটা কিন্তু ইস্টাবলিশ করার জন্য 2 বছর সময় আছে। এর আগে কিন্তু বিষয়টা তেমন ছিল না। এবার যে জাজমেন্টটা সেটা হলো 2 বছর কি এনাফ টাইম যে একটা নতুন ইউনিটকে রাইট ওয়েতে রাইট শেপ আপ একটা ওয়ার্ল্ড কাপে পাঠানো? ডিপেন্ড করে। 2 বছর কখনো এনাফ বলা যাবে না, আবার 2 বছর কমও না, বিকজ এই বছরই আমরা প্রায় 20টার কাছাকাছি ওয়ানডে খেলছি। আমি শুধু ওয়ানডের কথা বলছি, 20টার মতো ওয়ানডে খেলছি। নেক্সট ইয়ারও আমাদের প্রায় কাছাকাছি এরকম ওয়ানডে রয়েছে। আপনি 2 বছরে 40টা ওয়ানডের মধ্যে যদি একটা প্লেয়ার 25 থেকে 30টা ওয়ানডে খেলে, ইন্টারন্যাশনাল অ্যাডজাস্টমেন্টটা কিন্তু করে নেওয়া সম্ভব। আমি কিন্তু বলছি একদম নতুন প্লেয়ার, ডেবু করা প্লেয়ার, কিন্তু এখানে কিন্তু ডেবু করা প্লেয়ারের সাথে সে ওয়ার্ল্ড কাপ খেলবে না। 5-7 জন রয়েছে যারা কিন্তু এক্সপিরিয়েন্স, সো তাদের সঙ্গে 4-5 জনের যে একটা সংমিশ্রণ, তারাও 2 বছরে অ্যাডজাস্ট করে নিতে পারবে। সো ডিসিশন মেকিংটা খুব চ্যালেঞ্জিং হবে সিলেক্টরদের জন্য, যেটা হলো কাকে এই 2 বছরের জন্য জাজমেন্টে যাবে। কারণ এই জায়গাটা যাকে নিয়ে জাজমেন্টে যাবে, সে যদি 1 বছর পরে ক্লিক না করে, তাহলে নতুন একজনকে আবার এক্সপেরিমেন্ট করতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে সেখানেই। এই জন্যই আমার মনে হয় এই যে 2-3 জনের যে পুলটা, ফর এক্সাম্পল 4 নম্বর পজিশনে একজন প্লেয়ার, আমি ধরলাম মুশফিকের জায়গায় 5 বা 6 খেলবে, 5 বা 6 কিন্তু একজনকে নিয়ে 2 বছর চিন্তা করাটা রং হবে।
এখানে একাধিক option লাগবে, দুইটা মিনিমাম প্লেয়ারকে অপশন হিসেবে চিন্তা করে এগোতে হবে। একজন যদি ভালো খেলা শুরু করে, ফর এক্সাম্পল এক্স ভালো খেলা শুরু করলো, এক বছর পুরো ভালো খেলো, পরের বছর ওয়ার্ল্ড কাপের আগে 6 মাস আগে খারাপ খেলা শুরু করলো, তখন কি হবে? এই জন্য এই এক বছরের মধ্যে আমার এই এক্স এবং ওয়াই দুজনকে কিভাবে ম্যাচ আপ করে ম্যাচ খেলিয়ে রেডি করা যায়, দুজনকে রেডি করতে হবে, দুজনকে জাজমেন্ট। এই যে এই বিষয়গুলো, এগুলো হলো সিলেকশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হবে। আমার কাছে মনে হয় এই জাজমেন্টটা সিলেকশন এবং ক্রিকেট বোর্ড যদি পজিটিভলি নেয় এবং একসেপ্ট করে এগিয়ে যেতে পারে, আমার মনে হয় তাহলেই ওই যে 2 বছর পরের যে সাকসেসটা সেটা আনার পেছনে আমি ভালো ভূমিকা রাখবে। বাট ওই একজনকে নিয়ে যদি 2 বছর চিন্তা করেন, ফেল করলে 1 বছর পরে আবার নতুন একজন ওই ঘুরে ফিরে কিন্তু ওই সেম ফেল করবে। সো না ফেল না, সে হয়তো সাকসেস পেলো, কিন্তু ফেল করলে কি করবেন? যে খারাপ করছে তাকে আবার নিয়ে আসবেন। এক্স্যাক্টলি, যেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটে হয়। হচ্ছে। এই জন্য আমি এক জায়গায় একজনকে ধরে কখনো আগাতে চাই না, দুজনকে মিনিমাম 2জন 3জন হলে অসুবিধা নেই যদি আপনার অপরচুনিটি থাকে। বিকজ এবার 20টার উপর ওয়ানডে রয়েছে আমি বললাম, তার সঙ্গে কিন্তু আমাদের এই টিমের কিছু ট্যুর রয়েছে। সো এইখানে এই দুজনকে যদি 3জনকে রেডি করা যায়, তাহলে অপশনগুলো আপনার রেডি থাকবে, যে কেউ যে ওখানে ডেলিভার করতে পারবে। হান্নান ভাই, আবাহনী সবসময় চ্যাম্পিয়ন ফাইটের টিম মানে চ্যাম্পিয়ন টিম বানায়, এবং সেই টিমে ন্যাশনাল টিমের প্লেয়ার এবং ন্যাশনাল টিমের পাইপলাইনে থাকা প্লেয়ার থাকে। আপনার হাতে এরকম রিসোর্সেস কেমন আছে, এবং আপনি তাদেরকে ন্যাশনাল টিমের জন্য আপনার এন্ড থেকে, ক্লাব থেকে, ফুটবল তো আসলে প্লেয়ারদের ক্লাব থেকে রেডি করে দেয়, ক্রিকেটে সেটা কম হয়, আপনি কিভাবে করবেন কাজটা? আমি এবছর আবাহনী দলটা যেটা গুছিয়েছি, আসলে আগের আবাহনীর সঙ্গে খুব বেশি মেলাবেন না আপনি, বিকজ আগের আবাহনীর মাত্র 3জন প্লেয়ার এবার রয়েছে, যেটা হলো শান্ত, মোসাদ্দেক এবং রাকিবুল। তার সঙ্গে আমার কিছু ন্যাশনাল প্লেয়ার আছে, পারভেজ ইমন এসেছে, মমিনুল এসেছে, নাহিদ রানা আছে, মৃত্যুঞ্জয়, রিপন মন্ডল, বেশ কিছু প্লেয়ার রয়েছে। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইয়াং কিছু প্লেয়ারকে আমি টার্গেট করে নিয়েছি। জিশান আলমকে নিয়েছি, আপনি মাহফুজুর রাব্বিকে নিয়েছি, রিপনের কথা বললাম, রিপন এখনো ডেবু হয়নি। এই ধরনের কিছু প্লেয়ারকে নিয়েছি। মৃত্যুঞ্জয়কে ব্যাক করানোর যে চেষ্টাটা, সেটার আমি কাছ থেকে এদের সঙ্গে যেহেতু চিনি জানি, তাদেরকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে টিমের সঙ্গে ইনক্লুড করেছি। বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে। প্রিমিয়ার লিগ চলাকালীন সময় আমি ম্যাসিভ তাদের চেঞ্জ করতে পারবো না, কিন্তু মোটিভেশনাল এবং গেম সেন্সের যে জায়গাগুলো, সেগুলোতে কিছু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে শান্ত ক্যাপ্টেন রয়েছে, মোসাদ্দেক ক্যাপ্টেন। আমি আসলে আবাহনীর ক্যাপ্টেন বলতে গেলে কখনো শান্তর নাম একা বলি না, মোসাদ্দেকের নাম একা বলি না, কারণ এই দুজনই আমার ক্যাপ্টেন। শান্ত যখন আনএভেলেবল হবে, মোসাদ্দেক ক্যাপ্টেন। বেসিক্যালি আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, মোসাদ্দেক আবাহনীর ক্যাপ্টেন, কিন্তু শান্ত যখন আসে তাকে ওনার করে মোসাদ্দেক তার ক্যাপ্টেন্সিটা শান্তকে দেয়। অনেকে হয়তো মনে করে মোসাদ্দেক ট্রফি উন্মোচনে গিয়েছে, আবার শান্ত ছিল না, তো বিষয়টা এরকম। সো ইয়াং এবং সিনিয়রদের মিশ্রণে টিমটা করা হয়েছে। মিথুনও রয়েছে এই টিমে, লাস্ট বিপিএল রানার্স আপ টিমের ক্যাপ্টেন ছিলেন। সো আমার মনে হয় যে ইয়াং এবং সিনিয়রদের মিলে লেটস সি কি হয়। এনিগমা টিভির ই স্পোর্টসের আজকে ফাইনাল এপিসোড ছিল আমাদের, এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমরা শেষ করলাম। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করছি এটা বলে যে রকেট সায়েন্স তো না, শুধুমাত্র ইচ্ছাটা জরুরি, শুধুমাত্র ভালো পরিকল্পনা, ভালো প্ল্যানিং আর ইচ্ছা শক্তি, এই জিনিসগুলো যদি একটা কম্বিনেশন হয়, তাহলে কেন পারবে না? পৃথিবীর অন্যান্য দেশ যদি পারে, আমরা কেন পারবো না? যদি একজনও পারে, তাহলে আমরা কেন পারবো না? পারতে হবে, আর সময় নেই। এবং সেই পারাটা বাংলাদেশের ক্রিকেটারদের, অবশ্যই টাইগারদেরকে করে দেখাতে হবে। শেষ করছি এনিগমা টিভির স্পোর্টসের ফাইনাল এপিসোড, গ্র্যান্ড ফিনালে। আবারও পরবর্তীতে অন্য কোনো সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনিগমা টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।